নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 7ই ডিসেম্বর 2024, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 187তম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় ও বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। আর আমরা বেশি সময় নষ্ট না করে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, সেই রবীন্দ্রসঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য, সিনিয়র মোস্ট সদস্য দাদা শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই গানটা আমরা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। আর অবশ্যই এই অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্বে যারা আছেন, প্রাণারাম গোষ্ঠীর শ্রী পবিত্র কুমার সুর, তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ চিঠি আমরা পড়ব। স্বামীজি 25শে ফেব্রুয়ারি 1897 সাল স্বামীজি চিঠি লিখছেন আলমবাজার মঠ থেকে ওলি সেরা বুলকে। ওলি সেরা বুলকে বলা হতো স্বামীজির আমেরিকান মা। আমেরিকায় যে নারী স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, তিনি সেই আন্দোলনের প্রথম শ্রেণীর নেত্রী ছিলেন। ওলি এবং
এবং অলি সারাবুলকে স্বামীজিকে একজন জিজ্ঞেস করেছিলেন আমেরিকায় যে পবিত্রতা কী, স্বামীজি বলেছেন অলি সেরাবুল। তো তাকে চিঠি স্বামীজি লিখছেন, শারদানন্দ ভারতের দুর্ভিক্ষ মোচনের জন্য 20 পাউন্ড পাঠিয়েছে, কিন্তু কথায় বলে আগে নিজের ঘর সামলাও, সুতরাং প্রথমে ওই দুর্ভিক্ষ দূর করাই আমি শ্রেষ্ঠ কর্তব্য বলে মনে করলাম, অথবা ওই অর্থ যথাযথ কাজে লাগানো হয়েছে। বেলুড় মঠে খেতে পাচ্ছে না, কিন্তু দুর্ভিক্ষের জন্য 20 পাউন্ড ব্যবহার করা হবে। তারপরে সাংঘাতিক, লোকে যেমন বলে আমার মরবারও সময় নেই, সমগ্র দেশময় শোভাযাত্রা, বাদ্যভাণ্ড ও সংবর্ধনার রকমারি আয়োজনে আমি এখন মৃতপ্রায়। জন্মোৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি পাহাড়ে পালিয়ে যাব। আমি কেমব্রিজ সম্মেলন থেকে একটি এবং ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশনের থেকে একটি মানপত্র পেয়েছি। নিউ ইয়র্ক বেদান্ত অ্যাসোসিয়েশনের যে মানপত্রের কথা ডক্টর জোন্স লিখেছেন তা এখনও পৌঁছয়নি। ডক্টর জোন্সের আর একখানি চিঠিও এসেছে, তাতে ভারতবর্ষে আপনাদের সম্মেলনের অনুরূপ কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু এসব বিষয়ে মনোযোগ দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। আমি ক্লান্ত, এতই ক্লান্ত যে যদি বিশ্রাম না পাই তবে আর 6 মাসেও বাঁচব না কিনা সন্দেহ। এই ডায়াবেটিসটা চেপে ধরেছে তখন। 1897 বিলেত থেকে ফিরেছেন। বয়স কত সেটা আরেকবার মনে করে দিই, 34 বছর বয়স। স্বামীজি বলছেন এত কাজ আমার 20 বছরের আয়ু হরণ করে নিয়েছে। দেখুন, স্বামীজি তো সোশ্যাল মিডিয়া পাননি। সেদিন একজন পণ্ডিত মানুষ আমাকে বললেন যে বিবেকানন্দের বিজ্ঞান চেতনা ছিল না। আলাম বিবেকানন্দের চেতনা কী করে বুঝছেন? আলাম আপনাদের ত্রুটি হচ্ছে আপনারা বিজ্ঞান চর্চা করেন, তারা মনে করেন যে আপনারা আমাদের থেকে বেশি বুদ্ধিমান। দ্বিতীয়ত এটা মনে করেন যে বিবেকানন্দ বর্তমান সমাজে দাঁড়িয়ে আছে। 1893 সালের বিবেকানন্দকে 1893 সালের প্রেক্ষিতে বিচার করতে হবে, এখনকার প্রেক্ষিতে নয়। সেটা কি আমরা করি? আমরা করি না তো। আমরা বর্তমানের প্রেক্ষিতে অতীতকে বিচার করতে চাই। তা কেন করব? সেইটা করতে হবে বিবেকানন্দকে, যে সেই সময়কার অবস্থা দাঁড়িয়ে, সেই সময় বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন, সেই সময়ে কথাগুলো বলছেন, এবং সেখানে তিনি বলছেন যে আমি এতটাই ক্লান্ত যে ঠাকুরের উৎসব হয়ে গেলেই আমি পাহাড়ে পালিয়ে যাবো। তাই গিয়েছিলেন স্বামীজি, পাহাড়ে গেছি। কারণ কি, ডায়াবেটিস তো গরমে সহ্য করতে পারছিলেন না। একটু ঠান্ডা হলে তখন শরীরটা ভালো থাকতো। ডায়াবেটিস পেশেন্টদের যা হয়, এখনও তাই হয়, যারা খুব হাই ডায়াবেটিসে ভোগে বাই বাই করে ফ্যান চালাতে হয়, না হলে খুব কষ্ট হয় তাদের। যদিও এখন চিকিৎসা ব্যবস্থা, ওষুধ এত ভালো বেরিয়ে গেছে। স্বামীজির সময় তো কিছুই ছিল না। এবং এতই ক্লান্ত, যদি বিশ্রাম না পাই তবে আর 6 মাসও বাঁচব কিনা সন্দেহ। এবং মনে রাখতে হবে, স্বামী যখন চিঠি লিখছেন তখন কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়নি। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1 জানুয়ারি 1 মে 1897 সাল। স্বামীজিরা ফেব্রুয়ারি মাসে লিখছেন। এই ফেব্রুয়ারি 25 তারিখ মানে স্বামীজিকে কলকাতার সম্বর্ধনাও দেওয়া হয়নি, সেটাও আর 3 দিন পর দেওয়া হবে। কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে আলমবাজার মঠ থেকে তিনি অলি সেরাবুলকে লিখছেন এবং তারপরে সাংঘাতিক কথা বলেছেন। বর্তমানে আমাকে 2টি কেন্দ্র খুলতে হবে, একটি কলকাতায় আর একটি মাদ্রাজে। মাদ্রাজিদের গাম্ভীর্য বেশি আর তারা অনেক বেশি অকপট, এবং আমার বিশ্বাস তারা মাদ্রাজ থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবে। মানে মাইলাপুর মঠ যা তৈরি হয়েছিল শশী মহারাজ করেছিলেন, স্বামীজি সে কথাটা বলছেন যে কলকাতা এবং ম্যাড্রাস, বাস্তবিক কলকাতার মাতৃভূমি ছিল, ম্যাড্রাস তার কর্মভূমি ছিল। যখন তিনি বিদেশে যাবেন তার আগে মাদ্রাজের সঙ্গে মিশেছিলেন, এবং কলকাতায় স্বামীজির কিন্তু কোনো মাদ্রাজি বন্ধু ছিল না। মাদ্রাজে গিয়ে তারা বন্ধু হয়ে যায় এবং তাদের কর্মপ্রবণতা স্বামীজিকে আকৃষ্ট করে। কলকাতার লোকে, বিশেষত কলকাতার অভিজাত সম্প্রদায় দেশপ্রেমের হুজুগের বেলায় উৎসাহী, কিন্তু তাদের সহানুভূতি কখনো বাস্তবে পরিণত হবে না। মানে বাঙালির ক্লাস ক্যারেক্টার একই থেকে গেছে। হুতম প্যাঁচা লিখছেন যে সবাই হুজুগে বাঙালি, সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। কেন? কেউ একজন বলেছে আকাশ দিয়ে খাট যাচ্ছে দেখার জন্যে। এই যে হুজুগে বাঙালি অভিজাত সম্প্রদায়, তারা দেশপ্রেমের হুজুগ নিয়ে আছে, দেশপ্রেমের হুজুগের বেলায় উৎসাহী, কিন্তু তাদের সহানুভূতি কখনো বাস্তবে পরিণত হবে না। প্রত্যুত এদেশে হিংসুক
ও নির্দয় প্রকৃতির লোকের সংখ্যা বড় বেশি, তারা আমার সব কাজকে লণ্ডভণ্ড করে নষ্ট করতে কোনো চেষ্টার ত্রুটি করবে না। এখনও তাই আছে তো। তাই জন্য স্বামীজি লিখছেন না যে মুচকি হাসি আর ও কিছু জানে না, ও কিছু পারবে না, যে কোনো প্রতিষ্ঠানের ভেঙে যাওয়ার পক্ষে এটাই যথেষ্ট। তো স্বামীজি বলছেন যে আমার এখানে হিংসুক ও নির্দয় প্রভৃতির লোকের সংখ্যা বড় বেশি, তারা আমার সব কাজকে লণ্ডভণ্ড করে দিতে কোনো চেষ্টা ত্রুটি করবে না। তাই করেছিল। কিন্তু বেলুড় মঠের মেম সাহেবরা আছেন, স্বামীজির বাগান বাড়ি, হিউজ প্রপার্টিস ট্যাক্স হাওড়া কর্পোরেশন সেটাকে লাগিয়ে দিল। তো সেখান থেকে অফিসাররা দেখা করতে এলেন। স্বামীজির বাঘা বলে এক কুকুর ছিল, সে কুকুর অফিসারদের তাড়া করলো। সঙ্গে সঙ্গে তারা কোনো রকমের কাজটা শেষ করে, যে এটা প্রমোদ উদ্যান নয়, চলে গেল। স্বামীজি স্নান করতে যাচ্ছেন, স্বামীজিকে বিবিকা আনন্দ বলা হতো। কারা বলেছে? বলেছে অশিক্ষিত, দাম্ভিক, তার্কিক বাঙালি। মাদ্রাজিরা তো বলেনি। মাদ্রাজিরা কোথাও স্বামীজিকে বলেনি বাবা তুমি কায়েস্তর ছেলে, কিন্তু তুমি যেতে পারবে না। মাদ্রাজিরা রামেশ্বর মন্দিরের বক্তৃতার সময় বলেনি দেখো ইউ আর এন অমব্রাহ্মণ, ইউ হ্যাভ ক্রস দ্য সি, ইউ হ্যাভ ইটন থিংস হুইচ আর নট পারমিটেড ইন আওয়ার রিলিজিয়ন। বলেনি। তারা রামেশ্বর মন্দিরের দরজা খুলে দিয়েছিল, বিবেকানন্দ বক্তৃতা করতে পারেন। দক্ষিণেশ্বরে একবারের বেশি ঢুকতে পারলেন না, বাঙালির প্রতিষ্ঠান। তারা বিজ্ঞাপন দিল যে আমরা তাকে আমন্ত্রণ জানাইনি, তিনি নিজের ইচ্ছে এসেছিলেন এবং নিজের ইচ্ছাতেই কিছুক্ষণ পরে চলে যান। সেটি কী উদ্দেশ্যে? ঠাকুরের তিথি পুজো। সেইখানে স্বামীজি গিয়েছিলেন। তার ত্রুটিটা কি? তিনি কালাপানি পার হয়েছেন। কাদের কথা বলেছেন? ভারতবর্ষকে তুলেছেন। কিন্তু বাঙালি এত কুপমণ্ডুক, এখনও সেই কুপমণ্ডুকতা যায়নি। তাই হিংসুক এবং নির্দয় এই দুটোই কিন্তু এখনও ইকুয়ালি অ্যাপ্লিকেবল। যে জেলাস অ্যান্ড সাংঘাতিক নির্দয়তার কোনো দয়ামায়া নেই, একেবারে ব্রুট, এবং আমার কাজকে লণ্ডভণ্ড করে দেবে। ওই যে একটা ছেলে, সেই ছেলেই তো বলবো, রামকৃষ্ণ মিশন যখন তৈরি করছেন তখন তো বয়স 34 বছর। কি কাজ হবে তাতে? গরিব মানুষকে পড়াশোনা করা দেবে। কেউ তো চায়নি। কেন গরিব মানুষ পড়বে? আরে গরিব মানুষ যারা ধাঙড়, তারা সারা জীবন ধাঙড়ি থাকবে, তারা পড়াশোনার দরকার কি? পড়াশোনার কোনো দরকার নেই। তারা জন্মেছে ওইভাবেই তারা মারা যাবে। কিন্তু বিবেকানন্দ ছিলেন অন্য। বিবেকানন্দ বিশ্বাস করেছেন যতক্ষণ না দেশের সাধারণ মানুষ জাগবে, দেশের সামগ্রিক কোনো উন্নতি হবে না। এবং এই যে ভারতবর্ষ তিল তিল করে অধঃপতনের দিকে যাচ্ছে, তার মূল কারণ আমরা আমাদের যেটা চালিকা শক্তি সেটা থেকে চলে আসছি। প্রত্যেক জাতির বৈশিষ্ট্য থাকে। জার্মানদের বৈশিষ্ট্য ডিসিপ্লিন, ফরাসি এবং ইটালিয়ানদের বৈশিষ্ট্য শিল্পকলা, চিত্রকলাকে ভালোবাসা, আমেরিকানদের বৈশিষ্ট্য নতুন কোনো ভাবনাকে গ্রহণ করা, ইংল্যান্ডের বৈশিষ্ট্য ব্যবসা বাণিজ্য, আমাদের বৈশিষ্ট্য হৃদয়ের উষ্ণতা। আমাদের মতো তো এই প্রার্থনা কেউ করেনি, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। এই সর্ব কথাটা তো কেউ বলেনি। I am proud to belong to a religion in whose sacred language, the Sanskrit, the word exclusion is untranslatable. একটা 30 বছরের ছেলে বলছে, তার প্রচার না, তার দেশের প্রচার। তার দেশ সম্বন্ধে গিয়ে বলছে যে আমরা চিরকাল যারা বাইরে থেকে এসছেন তাদের জায়গা করে দিয়েছি। I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by the Roman tyranny. বলছেন, I am proud to belong to a religion which has sheltered and is still fostering the remnants of the grand Zoroastrian nation. তারপরেই বলছেন, I'll quote to you, brethren, a hymn which every child repeats, which I remember to have repeated from my earliest childhood. সে প্রেয়ারটা কি? As the different streams, having their sources in different places, all mingles their water in the sea, so Lord, the various paths which men take through different tendencies, various do they appear, crooked or straight, all lead to thee. তাদের মনে হয়নি যে ভারতবর্ষ জাগছে? অরবিন্দ ঘোষ বুঝতে পেরেছিলেন, তার ওয়েস্টার্ন এক্সপোজার ছিল।
তিনি 1893 সালে ফিরে আসেন, বড়োদার জরিপ বিভাগে, রাজার জরিপ বিভাগে কর্মগ্রহণ করেন এবং বিবেকানন্দ শিকাগোর যে বক্তৃতা, সেই বক্তৃতা সম্বন্ধে তিনি বলছেন, গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ, মার্কড আউট বাই দ্য মাস্টার as the heroic soul destined to take the universe in his two hands and change it, was the first visible sign that India is awake not only to survive but to conquer. এই যে দু হাতে ভারতবর্ষকে ধরেছে আত্মসমর্পণের জন্য নয়, পরিবর্তনের জন্যে। অ্যানি বেসান্ত স্বামীর সম্বন্ধে লিখছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছেন এই চারণ সন্ন্যাসী। আর সেইখানে কলকাতার কিছু মানুষ বলে, আরে কায়েস্তর সন্তান, কায়েস্তর ছেলের আবার মন্দির কি? 20 বছর লেগেছিল বেলুড় মঠের সমাধি মন্দির তৈরি করতে, এখন 6 মাস লাগে। রামকৃষ্ণ মিশনের হাতে এত টাকা এসে গেছে, মন্দির তৈরি করতে 6 মাস লাগে, প্রামাণ্য মন্দির। কিন্তু বিবেকানন্দের সঙ্গে কায়েস্তর ছেলে করবে না, অতএব একে টাকা দেওয়া হবে না। বলা হলো মিট ইটিং স্বামী অফ বেলুড় মঠ ইজ ডেড। আমরা যখন বাঙালিরা বলি না আমরা খুব প্রগতিশীল, আমরা সহানুভূতিশীল, আমরা মানুষের জন্য কাঁদি, আমরা অত্যাচার সহ্য করতে পারি না, তাদের এই স্মরণ করে দেওয়া উচিত যে ছেলেটা 39 বছর বয়সে নিজের মুখের রক্ত তুলে দিয়ে ভারতবর্ষকে জগৎসভায় একটা স্থান করে দিয়ে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে চলে গেলেন। তাকে বলেছি মিট ইটিং স্বামী অফ বেলুড় মঠ ইজ ডেড। যেন তার আর কোনো কাজ ছিল না, মাংস ভক্ষণকারী সন্ন্যাসীজি মারা গেলেন। তারপর স্বামীজি লিখছেন, তবে আপনি তো বেশ জানেন, বাধা যত বাড়ে আমার ভেতরের দৈত্যটাও তত বেশি জেগে ওঠে। সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবনব্রত অসম্পূর্ণই থেকে যাবে। এই বলছে, যত আমাকে চাপ দেওয়া হয় আমার ভেতরে দৈত্যটা তত জেগে ওঠে। দৈত্যটা কে? দৈত্যটা সব কিছুকে ভেঙে আর নতুন কিছু গড়ার কথা। স্বামীজি বলছেন, আমাদের গুরু তিনি মৌলিক ছিলেন, হয় আমরা মৌলিক হব নয় হব না। আওয়ার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল অর নাথিং। আমরা দেখবেন যত সভ্যতার বয়স বাড়ছে, যত পরিকাঠামোর উন্নতি হচ্ছে, যত মানুষের জীবনযাত্রা আরও আস্তে আস্তে মসৃণ হচ্ছে, আমরা কিন্তু কপি পেস্ট হয়ে যাচ্ছি, কারুর কোনো মৌলিক চিন্তা নেই। এইভাবে যেতে হবে, এই রুটে কাজ করতে হবে। যদি কেউ বলে যে আমি শিমুলতলায় বেড়াতে গিয়েছিলাম, তার কোনো মূল্য নেই। কিন্তু কেউ যদি বলে যে জানো তো আমি গিয়েছিলাম জার্মানিতে বেড়াতে, তার মূল্য আছে। কেন? দেখার তো চোখ। আমি জার্মানিতে গিয়েও ঘুমিয়ে কাটাতে পারি, আমি বুদ্ধির দিক থেকে স্থূল হতে পারি, আমি অর্থবান হতে পারি, কিন্তু বুদ্ধিতে স্থূল আমি দেখতেই পারবো না। আর যে শিমুলতলায় গেল, সে গাছের মধ্যে, পাখির মধ্যে, সূর্যের মধ্যে, চাঁদের মধ্যে প্রাণ খুঁজে পেল, হতে পারে তো। আসল তো দেখার চোখটা তৈরি করা। আমরা সেই দেখার চোখের মূল্য দিই। আমরা কি মনে করি? আমরা মনে করি এই প্যাটার্নে থাকলে তবেই সে শিক্ষিত। ইদানিংকালে আমি একটি বক্তৃতায় বলেছিলাম, তারপর অনেকেই সেই বক্তৃতার কথাটি কোট করছে, আমার খুব ভালো লাগছে। সুশীলা রামস্বামী, বিখ্যাত সাংবাদিক, তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি পোস্ট এডিটোরিয়াল লেখেন। সেখানে তিনি বলেন, আমরা এখন আমাদের মনে রাখতে হবে যে educational institutions are not factories, students are not clients, teachers are not tools, knowledge is not information. আমরা তো মনে করছি তাই। আমরা মনে করছি একটি ছোট বাচ্চাকে জাঁতা কলে ফেলে দাও এবং তাকে এত ব্যতিব্যস্ত করো, ভাবা যায় না। আমি বহু জায়গায় আজকাল দেখি স্কুলের মধ্যে সুইমিং পুল, এর বীভৎস অভিজ্ঞতা আমার হয়েছিল। আমার মেয়ে যে স্কুলে পড়তো সেখানে সাঁতার কাটতে যেতে হতো, সাঁতারে জলকে ভয় পেত। ছোট্ট বাচ্চা নার্সারিতে পড়ে, বিপুল কান্না শুরু করলো।
আমি অ্যান্ডারসন ক্লাবে ভর্তি করে সাঁতার শেখানোর ব্যবস্থা করেছিলাম এবং বলতাম যে না সাঁতার শিখতে হবে। তারপর শিখতে শিখতে ভয়টা কেটে গেল। কিন্তু আমি এমন কিচ্ছু কেন করব যাতে বহু বাচ্চারা আছে ওয়াটার ফোবিয়া। আমার কাছে গতকাল এক ভদ্রমহিলা এসেছিলেন, তিনি অর্নিথোফোবিয়া আছে তার, পায়রা দেখলে কাক দেখলে অ্যালার্জি হয় শরীরের মধ্যে, হয়তো কোটিতে গুটিক, সেটাই আমি মাথায় রাখবো না কেন? আমাদের তো মানে তাহলে আর চৌখোসটা কী হওয়া হলো? চৌখোস তো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না। বিবেকানন্দের সব দিকে নজর ছিল, বলছেন দেখ ওই পিত্তি পড়ে তারপর কড়কড়ে ভাতের প্রসাদ দিবি না, যে পিত্তিটা পড়েছে অনেক দিন না, অনেকক্ষণ নাকে, সেদিকে তো নজর তো রাখতে হবে। স্বামী লোকেশ্বরানন্দজির কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল, তার সব দিকে নজর ছিল। তিনি গোলপার্কে আসতেন, কথামৃত ক্লাস নিতেন, বই লিখতেন, বিদেশি যারা আসতো তাদের অভ্যর্থনা জানাতেন, আবার সাথে সাথে কোন নোবেল লরিয়েট কোথায় বক্তৃতা দিয়েছেন তাদের আমন্ত্রণ করে গোলপার্কে তাদের বক্তৃতার ব্যবস্থা করতেন। প্রত্যেক বছর গোলপার্কে লোকেশ্বরানন্দজির সময় 3 থেকে 4 জন নোবেল পুরস্কার প্রাপক এসে তারা বক্তৃতা করতেন। 29 জানুয়ারি গোলপার্কের ফাউন্ডেশন ডে, কোনো না কোনো বিখ্যাত মানুষ সেখানে ফাউন্ডেশন ডে ওরেশন দিতেন এবং মহারাজের সব খবর থাকতো, কারণ তিনি সব কিছু দেখতেন, কোনো দিকে তার নজর ছিল না এমন নয়। চৌখোস মানুষের, স্বামীজি তো সেটাই চেয়েছেন যে একটা মানুষ সে দৈর্ঘ্যে নয় প্রস্থে বাড়বে, যত সে চওড়া হবে তত সে সমাজের কাছ থেকে চিনবে, তত সে সমাজের কাছ থেকে জানবে। এই যে স্বামীজি সেবা কাজের কথা বলছেন না, সেবা দুভাবে উপকার করে। একটা হচ্ছে যিনি সেবা পাচ্ছেন তিনি উপকৃত হন, আর যিনি সেবা করছেন তিনি তার শক্তিটা বুঝতে পারেন। যে আমি যখন ফিজিক্যালি কাউকে সেবা করছি, সেই ফিজিক্যাল সেবার মধ্যে আমার যে ভেতরে এটা ছিল, আমার যে কনফিডেন্সটা ছিল, আমার যে হৃদয়টা ছিল, আমি তো জানতাম না, আমি তো প্রকাশ করার সুযোগ পাইনি। এই আজ প্রথম প্রকাশ করার সুযোগ পেলাম, এবং পেলে কি হয়, আমার ভেতরটা অনাবিল আনন্দে ভরে যায়। এটা কিন্তু এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমরা যখন গরিবদের স্কুলে পড়াতাম এই গৌরী বাড়িতে, তখন অনাবিল আনন্দ হতো। তখন কলেজে, তখন অফিসে সবে চাকরি পেয়েছি, ওই সপ্তাহে 2 দিন ছুটতাম পড়ানোর জন্যে, মোটরসাইকেল রেখে পড়াতে শুরু করতাম। এবং ওই যে বাচ্চাদের একটা অক্ষর চিনিয়ে দিচ্ছে, একটা ছোটো গল্প বলছি, একটা পঞ্চতন্ত্র থেকে গল্প বলছি, বাচ্চাগুলো শুনছে, তার মধ্যে যে বাচ্চারা একটু সাহসী গায়ে হাত দিচ্ছে, ওটার মধ্যেই আনন্দ, ওটার মধ্যেই জীবনকে স্পর্শ করা। তাই স্বামীজি বলছেন যে আমার কাজকে লণ্ডভণ্ড করতে প্রস্তুত। কেন প্রস্তুত? কারণ স্বামীজি তো সেই রকম কাজই চেয়েছেন, যে কাজে একটা মানুষ নিজের ক্ষুদ্র গণ্ডি ভেঙে বেরিয়ে এসে বিরাট জায়গায় এসে প্রবেশ করবে। বারবার স্বামীজি বলছেন তুড়ি বাজাও, ভেরি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও। বলছেন নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, thou art souls absolute, spirits free, blessed and eternal। গতকালকের দিকে তাকিও না। আর আমাদের দেশ বলে জানো তো তুমি অমুক দিন অমুকটা করেছিলে। ওই অতীতকে আমরা আঁকড়ে থাকি, অতীতকে আঁকড়ে থাকি বলে আমরা বর্তমানকে আলিঙ্গন করতে পারি না, এবং ভবিষ্যতে আমরা একদম ক্রাশড হয়ে যাই। এখনকার একটা খুব স্মার্ট জেনারেশান এসছে, তো আমরা মনে করি যারা কত ঝকঝকে চকচকে কম্পিউটার করছে, ইংরেজিতে কথা বলছে, একেবারে কমান্ড লিখছে, বিদেশি কোম্পানিতে কাজ করছে। দেখা যাচ্ছে মনোবিজ্ঞানীরা বলছেন এরা কাঁচের বাসনের থেকেও পাতলা। কাঁচের বাসন যেমন টোকা দিলে ভেঙে যায়, এরাও তেমনি টোকা দিলে খান খান হয়ে ভেঙে যায়, এমনভাবে ভাঙে যে সে আর দাঁড়াতে পারে না। একটা 34 বছরের ছেলে একজন আমেরিকান মহিলাকে লিখছেন যে দেখো বাবা, আমার কাজ পণ্ড করবে, কিন্তু যতই পণ্ড করার চেষ্টা করুক না কেন, আমার ভেতরে দৈত্যটা জেগে উঠবে। আমার এতটাই সেলফ কনফিডেন্স, আমার এতটাই সেলফ রেসপেক্ট যে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি একটি বই পড়ছিলাম কিছুদিন আগে, এক মনোবিজ্ঞানীর লেখা, তিনি আধুনিক সভ্যতার কথা বলছেন এই সভ্যতার ছেলে মেয়েদের একটা টোকা দিলে কাঁচের বাসন যেমন ভেঙে যায়, টোকা দিলে এটা চুরমার হয়ে যাবে। কেন চুরমার হয়ে যাবে? সেলফ কনফিডেন্স নেই, পুরোটাই বাপ মার তৈরি করে দেওয়া একটা মেকি আত্মবিশ্বাস। বাপ মা ভালো স্কুল কলেজে পড়িয়েছেন,
নিজের মেধাটা চাকরি হয়েছে ওই পর্যন্ত, জীবনের মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই। এই লোকটা জীবনের মুখোমুখি হয়েছিলেন। কেউ তাকে একটা চিঠি লিখে দেয়নি, যেহেতু ইংরেজ পুলিশ তাড়া করে। ক্ষেত্রীর মহারাজা তিনি জামাকাপড় বানিয়ে দিচ্ছিলেন, জাহাজের টিকিটটা কেটেছেন, কিন্তু পরিচয়পত্র লিখে দেননি মাইসোরের মহারাজা। ফিরে আসার পর মাথায় তুলে রেখেছিলেন, কিন্তু ওই মাদ্রাজিরা জানতেন না কবে হচ্ছে, জোশও করে তাকে জাহাজে তুলে দিলেন, যে বাবা তুই জাহাজে চলে যায়। দুটো কারণ আছে। তখন সবাই মনে করেন ধর্ম মহাসভায় যাওয়ার জন্য তাকে জাহাজে তোলা হয়েছিল, সাথে একটা বড় কারণ ছিল, ইংরেজ পুলিশ তাড়া করতে শুরু করার জন্যে তারা মনে করলেন দেশ থেকে চলে গেলে পুলিশ ছোঁবে না। তার প্রমাণ হচ্ছে স্বামীজি যখন পরিব্রাজক তখন গুরু ভাইদের বরানগর মঠে প্রায় চিঠি লিখতেন না। আমি বিশ্বাস করি না পরিব্রাজক বিবেকানন্দ ভুবনেশ্বরী দেবীকে ভুলে গেছেন। 14ই সেপ্টেম্বর 1893 তিনি ভারতবর্ষের নারী স্বাধীনতার কথা বলতে গিয়ে নিজের মার কথা বলেন, এবং এমনভাবে তিনি বলেছিলেন আমেরিকায় যারা নারী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা চিঠি লেখেন ভুবনেশ্বরীকে, এবং তারা বলেন যে আপনার পুত্র গতকাল এই বক্তৃতা দিয়েছে, আপনার প্রসঙ্গ বলেছে, আপনাকে আমরা চিঠির মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছি। স্বামীজি বলেছিলেন যে আমার বড় হওয়া এর পেছনে আমার মার একটা বিরাট ভূমিকা আছে। আমি বাবার কাছ থেকে পেয়েছিলাম আত্মবিশ্বাস, আর মার কাছ থেকে পেয়েছিলাম সেবার বোধ। সেই মাকে তিনি একটাও চিঠি লিখবেন না পরিব্রাজক অবস্থায়। যখন চলে যাচ্ছেন বিদেশে তিনি একটাও গুরু ভাইদের চিঠি লিখবেন না। এটা কেন করেছিলেন? কারণ তিনি জানতেন যদি বরানগর মঠটা ডিসক্লোজড হয়ে যায় তাহলে পুলিশ রেড করবে এখানে। বিশ্বনাথ দত্তের একটিও ছবি পাওয়া যায় না। তার কারণ কি? কারণ বারবার ভূপেন্দ্রনাথ দত্তের জন্যে সিমলায় বাড়িতে এসে পুলিশ রেড করেছে। তারা সব কিছু নিয়ে গেছে, সিজ করেছে, ফেরত দেওয়ার সময় ছবি দেয়নি, চিঠি দেয়নি, কাগজপত্র দেয়নি। তাই বিশ্বনাথ দত্তের কোনো ছবি নেই। বিশ্বনাথ দত্তের ওই বাড়িতে বহু ছবি ছিল, একটাও পাওয়া যাচ্ছে না। তেমনি স্বামীজিও তাই। এতখানি অবস্থা, পুলিশ তাড়া করছে। জামশেদজি টাটা অন্যভাবে টিকিট কেটে চললেন প্রথমবার আমেরিকায়। কথা তো ছিল নিউ ইয়র্কে গিয়ে নামবেন, টিকিট তো তাই বম্বে, ইয়োকোহামা, নিউ ইয়র্ক। চলে গেলেন ভ্যাঙ্কুভারে, কারণ টাটা দেখলেন জাপানে প্লেন ক্লোজ পুলিশ তাকে তাড়া করছে। 1893 সালে 11ই সেপ্টেম্বর যখন তিনি বিখ্যাত হচ্ছেন তখন স্কটল্যান্ড ইয়ার্ড বলছে লোকটাকে এখনই গ্রেপ্তার করা উচিত, কিন্তু আমেরিকায় এত জনপ্রিয়, একে ছোঁয়া যাবে না। এই অবস্থায় একা তিনি লড়াই করেছেন, এবং সে একা লড়াই করে জিতেছেন। এবং বলছেন যদি একটি মেয়েদের জন্য প্রতিষ্ঠান আর ছেলেদের একটি প্রতিষ্ঠান না করে মারা যায় তাহলে আমার খুব অন্যায় করা হবে। বলছেন আমার এত ক্লান্ত যে আমি আর পারছি না, আমার ছুটি দরকার, আমার অবকাশ দরকার, ক্লান্তি আমায় খেয়ে ফেলেছে। বয়স তো 34 বছর। এত কাজ তার বলছেন, এত কাজ আমার 20 বছর আয়ু হরণ করে নিয়েছে, কিন্তু জীবন থেকে পালিয়ে যাননি, জীবনের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। এবং শেষ চিঠি মারা যাওয়ার 2 মাস আগে লিখছেন, এত পরিশ্রম করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। যখন লিখছেন তখন 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। প্রথম হার্ট অ্যাটাক হয়েছিল 1895 সালে, স্বামীজির বয়স তখন 32 বছর, ইংল্যান্ডে। দ্বিতীয় হার্ট অ্যাটাক হয়েছিল একটা গরুর গাড়ির মধ্যে মুড়ি স্টেশনের কাছে। 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। ডায়াবেটিস 2টো কিডনিকে নষ্ট করে দিয়েছে, একটা চোখ নষ্ট করে দিয়েছে, পা ফুলছে, মৃত্যু দ্বারে করাঘাত করছে। একবারই বেলুড় মঠে পুজো করেছিলেন 1901 সালে দুর্গা পুজো। এত অসুস্থ হয়ে পড়লেন, নামতে পারলেন না, একদিন মাত্র নেমেছিলেন। যখন ঠাকুর ভাসান দেওয়া হচ্ছে তখন তিনি নিজের ঘরের সামনে থেকে সেই ঠাকুর ভাসান দেওয়া দেখছেন। তিল তিল করে শরীর চলে যাচ্ছে। কার জন্যে?
নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। কার জন্য এই কান্না? পড়েছ পিতৃদেব ভব, মাতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। যারা বিবেকানন্দকে আটকানোর চেষ্টা করেছেন, ইতিহাসের পাতায় তারা স্থান পেয়েছেন আটকানোর চেষ্টা করেছিলেন বলে। আর কোনো কারণে বিবেকানন্দ, প্রতাপচন্দ্র মজুমদার, কেউ তার কথা বলে না। ব্রাহ্ম সমাজের ওই তার বিশেষ জন্মদিনে একটা অনুষ্ঠান হয়, প্রতাপ মজুমদার বেঁচে আছেন, তিনি বিবেকানন্দকে আমেরিকায় নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করেছিলেন বলে। মারি লুই, স্বামী অভয়ানন্দ, কেউ তার নাম করে না, স্বামীজির ফ্রেঞ্চ শিষ্য ছিলেন, অভয়ানন্দ নাম নিয়েছিলেন, তুমুল সমালোচনা করতেন বিবেকানন্দকে, নববৈষ্ণব আন্দোলনে যোগ দিয়েছিলেন, গালাগাল করে ভূতচাড়া করতেন স্বামীজিকে। তার সম্বন্ধে জোসেফিন ম্যাকলডকে স্বামীজি লিখেছিলেন যে মারি লুই অর্থ চেয়েছিল যে আমাকে যেভাবে প্রার্থনা করে, গীতার কথা স্বামীজি কোট করেছিলেন, আমি তাকে সেইভাবেই কৃপা করি। তারপর স্বামীজি চলে গেলেন, বৈষ্ণব আন্দোলন তারকে আর সমর্থন জানে না, তিনি কোথায় হারিয়ে গেলেন কে জানে। ফলে বিবেকানন্দকে সমালোচনা করে একটা গোষ্ঠী তখনও বেঁচে ছিল, এখনও বেঁচে আছে, তাতে কিচ্ছু এসে যায় না। যত বিবেকানন্দকে বিপদে ফেলার চেষ্টা করা হবে, তত তিনি দৈত্যের মতো বড় হবেন এবং সেই বিরুদ্ধ শক্তিকে জ্ঞান তরবারি দিয়ে কচকচ করে কেটে নিজের পথ করে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।